প্রথম কাজ করেছিলাম ছোট্ট একটা পথচারী ক্যারেক্টার করেছিলাম আমি স্পর্ধা নাটকের। তারপরে স্পর্ধার পরে পুরনো নাটকে রিকাস্টিং করা হলো আমাকে। তারপরে পায়ের আওয়াজ পাওয়া যায় করলাম, একে একে বেশ কিছু নাটক করলাম। মেরাজ ফকিরের মা একটা ক্যারেক্টার করি আমি, সেরাজ মাঝে মাঝে করি। তো এই মঞ্চে যে কাজ করতে পারি না বা মঞ্চে যে সময় দিতে পারি না, জিনিসটা খুব পীড়া দেয়। কিন্তু এর মাঝে এই নাটকগুলোর কোনো নাটক মঞ্চায়িত হয়েছে এবং তখন আপনার সেই খারাপ লাগাটা আরো বেড়ে গেছে কিনা যে এই ক্যারেক্টারটা তো আমি করতাম? হ্যাঁ, করি আমি। এখনো কৃতদাস নাটকে আমি একটা ক্যারেক্টার করতাম, হচ্ছে গিয়ে শুটার। তো ওই নাটকটার মামুন ভাই মারা যাওয়ার পরে আর হয় না, উনি অসুস্থ ছিলেন। পায়ের আওয়াজ পাওয়া যায়তে আমি পাইক ক্যারেক্টার করতাম। ওইটা দেখি, ওইটা মাঝে মাঝে আমি যখন যখন মঞ্চস্থ হয়, মাঝে মাঝে তো ব্যাকগ্রাউন্ডে কাজ করি গিয়ে, তখন দেখি আমার ক্যারেক্টারটা অন্য একজন করছে, কারণ আমি তো সময় দিতে পারি না। তখন কিন্তু আমার খুব খারাপ লাগে যে এই কাজটা তো আমার, এই ক্যারেক্টার, এই ডায়লগগুলো তো আমি বলতাম। ওইটা খুব কষ্ট লাগে। কিন্তু করব কি আসলে, যে জব করি, পাশাপাশি নাটক করি, এখন মঞ্চে সময় দিতে পারি না। দেই, তারপরও চেষ্টা করি যে যখন ত্রোপা ফোন করে বা রামেন্দ্র মজুমদার দাদা যখন বলে যে আপন আজকে পারছে না, তুই তাইলে এটা করে দিয়ে যা, আমি শত কাজের মাঝেও কাজটা গিয়ে করে দিয়ে আসি। কারণ এটা আমার দল, আমার গুরু আমাকে শিখিয়েছেন আব্দুল্লাহ আল মামুন, অন বিহাফ অফ আব্দুল্লাহ আল মামুন, অন বিহাফ অফ থিয়েটার। যত কাজই থাকুক আমি মেরাজ ফকিরের মা সেরাজ ক্যারেক্টারটা করে আসি। এই ভালোবাসা থেকে আবার মঞ্চে আপনি ফিরবেন সেই প্রত্যাশা করি। মঞ্চে আমি সব সময়ই কাজ করতে চাই। আমি দাদাকেও বলেছি, রামেন্দ্র দাকে, যে দাদা যদি কখনো ক্যারেক্টার আমার জন্য মনে করেন, একটা ছোট ক্যারেক্টার রাখবেন, আমি থাকতে চাই। যে হয়তো সাবস্টিটিউট রাখে না, যে একটা দুইজন তিনজন, তো ওরকম আমি একজন থাকতে চাই, যে সময় সুযোগ হলে যাতে আমি করে আসতে পারি কাজটা। এবার একটু টেলিভিশন নাটকে ফিরে আসি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যে এখন আমাদের টেলিভিশন নাটকের কি অবস্থা? নাটকের অবস্থা আমি বলবো না, যে বলতে গেলে কে খুশি হবেন কে বেজার হবেন। গল্পের সাংঘাতিক রকমের অভাব, সাংঘাতিক অভাব গল্পের। যে কোনো রকম কিছু একটা লাইন আপ নিয়ে গিয়ে শুটিং শুরু করে দেওয়া। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যারাই আছেন, এর পেছনে যারা আছেন, অন্য কোনোভাবে নেবেন না বিষয়টাকে। একটি নাটক করার আগে অবশ্যই একটা স্ক্রিপ্ট থাকা উচিত। আপনি কোনো রকম মানে টেক্সট ছাড়া, কোনো রকম কাগজ ছাড়া সেটে চলে গেলেন, লাইন আপ নিয়ে গেলেন, 20টা লাইন আপ নিয়ে গেলেন, যে অমুকের সাথে অমুকের রাস্তায় দেখা হয়েছে, কথাবার্তা বলবেন, এই ভাই এখন আপনি একটু 5 মিনিট এই সমস্ত কারণে নাটকের আজকে এই দৈন্য দশা। মানুষ এখন নাটক দেখতে চায় না। বিজ্ঞাপন তো থাকবেই, বলে যে বিজ্ঞাপনের জন্য আমরা নাটক দেখতে পাই না। বিজ্ঞাপন যদি না থাকে তো চ্যানেল টিকবে কীভাবে? বিজ্ঞাপন থাকবে, বিজ্ঞাপন ছিল, বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন থাকবে। কিন্তু আপনি নিজেরটা বলেন না আগে। আপনি একটা ভালো গল্প কেন খুঁজছেন না? আপনি কেন কাগজপত্র না নিয়ে গিয়ে নাটক শুরু করে দিচ্ছেন? নেন না ভাই, একজন স্ক্রিপ্ট রাইটার, অনেক তো ছেলেরা আছে, অনেক বিজ্ঞ নাট্যকার আছে, বসে আছে, ভালো লিখতে পারে, কেন যান না তাদের কাছে? টাকা দিতে হবে। মেধা তো ভাই, লেখাপড়া করে উনি কাজটা শিখেছেন, তো ওনার একটা স্ক্রিপ্ট নেন না, ওনার একটা গল্প নেন না, নিয়ে নাটকটা শুরু করেন না। মানুষ তো গল্প দেখতে চায়। সেটা না করে লাইন আপ নিয়ে গিয়ে শুরু করলেন, শ্যুট করে আসলেন, বক 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 করে আসলাম। আমরা নিজেও অনেক সময় বুঝি যে কাজটা আমি ঠিক করছি না, তারপর অনেক সময় করি কেন, যে বলতে কোনো অসুবিধা নাই, একদমই রুটি রুজির কারণে করি, যে গেলে টাকা পাবো, একটা দিন বিক্রি হলো। জানি না আমার এই কথাতে কে কি রিয়্যাক্ট করেন বা কে কি ভাবেন, কিন্তু এটাই সত্য। আমি নিজেও কষ্ট পাই, নিজেও ভাবি যে আমি কাজটা কি করছি।